দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন এবং আমার সাথে আজকে বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপির, এবং সেই সাথে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, আপনারা যেমনটি জানেন, ইতিমধ্যে গতকালকে ৫ই আগস্টের জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি, প্রধান উপদেষ্টা আমাদেরকে যেটি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে এবং ২০২৬ সাল নাগাদ আমরা নির্বাচনের একটি ঘোষণা পেয়েছি এবং সেই সাথে আজকে নির্বাচন কমিশন ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। সেই সাথে আমরা নির্বাচনমুখী এই যে রাজনীতির নতুন ধারা এবং পরবর্তী যে প্রস্তুতি পদক্ষেপ এবং জনগণের কি প্রত্যাশা, সবগুলো বিষয় নিয়ে আজকে গণতন্ত্র অনুষ্ঠানের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি নির্বাচনমুখী রাজনীতি। আমরা শুরুতেই যেতে চাচ্ছি রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সাধারণ সম্পাদক, আপনাকে দিয়েই শুরু করতে চাচ্ছি। আমরা জানি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের দফায় দফায় অনেকগুলো বৈঠক হয়েছে এবং ২৩তম যে সভায় বিশাল লম্বা একটি বৈঠক গেছে সারাদিন ব্যাপী। তার আগেও আপনি সংবাদ সম্মেলন করেও জনগণের জন্য জানিয়েছেন আপনাদের দলের অবস্থান। গতকালকে তো বড় একটি ঘোষণাপত্র আসলো এবং জনগণ কিন্তু নির্বাচনমুখী একটা নতুন আশার সঞ্চার করলো। এই ব্যাপারে আপনার এই মুহূর্তে প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। আমি বিএনপি নেতা আমাদের সিনিয়র দুদু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, খুব ব্যাখ্যা ছাড়া পরিষ্কার করে বললে যে বিশেষ করে আমরা অনেক দিন ধরে বলছিলাম যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট বিষয় আমরা শুনতে চাই, তো সেটা অন্তত পক্ষে আজকে সর্বশেষ নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর মধ্য দিয়ে আমার কাছে মনে হয় যে একটা প্রাথমিক স্বস্তির খবর আমরা এটা পেলাম। সুতরাং আমি এটাকে স্বস্তির খবর হিসাবেই দেখতে চাই, বিশেষ করে নির্বাচনের। তবে এই ব্যাপারে পরিষ্কার করে কথা বলি, গতকালও এটা যেটা বলেছি সেটি একটু রিপিটেশনটা হবে। আমরা এটা মনে রাখতে হবে, বাংলাদেশে আমরা কিন্তু নির্বাচন একেবারেই সম্পন্ন না হওয়া পর্যন্ত পুরো স্বস্তিটা আমরা পাবো না, কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখতে চাই যে সে এই নির্বাচনটা সম্পন্ন হওয়ার জন্য স্বস্তিকর পথে আমরা যাত্রা করেছি। এক্ষেত্রে নির্বাচন কমিশন একটা বড় ভূমিকা এবং নির্বাচনকালীন সময়ে যে নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকার কথা, সেই সরকারকে সুনির্দিষ্ট করতে পারবে। তার আগে এখন যে সরকার ক্ষমতায় আছে সে কতগুলো পথরেখার কাজ যদি করে, তাহলে এটা স্বস্তির খবর হিসেবেই আমরা এটা দেখতে চাই। এটাই হচ্ছে আমার এই বিষয়ে প্রথম বক্তব্য। দ্বিতীয় এবং তৃতীয় দুইটা বক্তব্য একসাথে করে আমি একটু পজিটিভ কথা, এই যেহেতু একটা স্বস্তির এবং ভালো কথাই, মানে স্বস্তিকর কথাই আজকে বলতে চাই, এই জন্য আমি এই পর্বে সেই কথাই বলতে চাই। দেখুন, গতকাল একটা ঘোষণাপত্র আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তিনি পাঠ করেছেন। আমি পাঠ করেছেন শব্দটা বলবো অবশ্যই, কারণ তিনি আগেও ঘোষণা দিয়েছেন, পাঠ করেছেন। এবং অ্যাকচুয়ালি এই ঘোষণাপত্র সম্পর্কে রাজনৈতিক দল হিসাবে বা একজন দেশের নাগরিক হিসাবেও যদি বলেন, ব্যক্তিগতভাবে কিছুই জানতাম না যে উনি কি পাঠ করবেন না করবেন। এমনকি শুধু আমি না, আমাদের বাম জোট এবং অধিকাংশ রাজনৈতিক দল এটা আমরা অন্ধকারে ছিলাম। কিন্তু অন্ধকারে ছিলাম, অনেক কিছু আমরা নাও জানতে পারি, কিন্তু এইটা জানার আগ্রহ এবং বিষয়টা এই কারণে ছিল, কারণ এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে এই ধরনের কোনো ঘোষণা পাঠ যদি সবাইকে নিয়ে করতেন এবং সবাই জানতে পারতেন, তাহলে সেটা যথাযথ হতো। না হলে যেমন ধরেন এই ঘোষণার বিষয় তো আমরা এ ব্যাপারে এখন কিছুই বলতে পারবো না, কারণ আমাদের তো কোনো জানিই না, আমাদের জিজ্ঞেস করেও করে নাই। এই ওইখানে অনেক কথা আছে, সে আলোচনা আমি না যেয়ে কিন্তু শেষের কথাটা এবং দুইটা একসাথেই বলেই শেষ করেই পারবে ছোট করে। আর একটা সনদ নিয়ে কথা বললেন, সনদ নিয়ে ওখান থেকে আমরা বর্জন করে চলে এসেছি, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি এই দুইটা জায়গার একটা পজিটিভ খবরের কথা বলতে চাই, অন্তত পক্ষে আমরা যেভাবে বিবেচনা করি। আমরা প্রথম দিন থেকে বলেছি যে দেখেন, আমাদের এত বড় গণঅভ্যুত্থানের তার একটা আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্য সমাজের দিকে আকাঙ্ক্ষা। আর এক এক দলের আকাঙ্ক্ষা আর এক রকম। আমি তো সমাজতন্ত্র সম্ভবত করতে চাই, কিন্তু এটা তো এখন করতে পারবো না। আমূল পরিবর্তন তো যখন জনগণ ম্যান্ডেট দিলে তখন দেখব। কিন্তু একটা সবাই মিলে একটা হিসাব করে আকাঙ্ক্ষাটা বিবেচনা করতে হয়। তা সেই আকাঙ্ক্ষার একটা বড় ব্যাপার হচ্ছে কতগুলো কাঠামোগত সংস্কার। এখন যেটা পারা যায়, আইন পারমিট করে, আমরা ঐক্যমত্য হলে সেটা করব। আর কতগুলো জিনিস আছে যেটা আমাদের সংবিধানের
সংশোধন বা সংবিধানের পরিমার্জনের ব্যাপারে বা বিশেষ করে আমরা যেটাকে বলি এর অসম্পূর্ণতা দূর করার ব্যাপারে আমরা বিবেচনা করতে পারি। কারণ এইটা কিন্তু করতে হবে কোথায়? এই কাজগুলো করতে হবে সংবিধানের আওতায়। তার মানে আমাদের এই সংবিধানে যেভাবে সংশোধনের কথা বলা আছে সেই জায়গায় করতে হবে। সেটা করার জন্য পথ কি, করতে পারে কারা? পথ এবং করতে পারে তারাই একটা নির্বাচিত পার্লামেন্ট যেভাবে নিয়ম আছে সেই বিবেচনায়। তা অন্ততপক্ষে ঘোষণাপত্রে এবং সনদের দিকেও এই দুইটা কথা ওইভাবে বলা আছে যে নির্বাচিত সংসদই এই দায়িত্ব পালন করবেন, যে যতটুকু ঐক্যমত্য হোক বা যারা ম্যান্ডেট পাবেন তারা এটা বিবেচনা করবেন। তা আমি এই বিবেচনায় অন্ততপক্ষে আমরা যদি এখন আমাদের অন্য বিতর্কগুলোতে এড়িয়ে যেয়ে জনগণের প্রত্যক্ষ ভোট কিভাবে নিশ্চিত হবে সেই আলোচনার মধ্যে ঢুকতে পারি এবং কার কি বক্তব্য, নির্বাচন মানুষের কাছে কি নিয়ে আমি ম্যান্ডেট দেব, তাহলে মানুষও জাজ করতে সুবিধা হবে সে কিভাবে করবে, এই ধারাটাকে প্রধান করা। অন্য আলোচনাগুলোকে আমরা যার যার আলোচনার মধ্যে থাকবে এবং নির্বাচিত পার্লামেন্ট এবং জনগণের উপরে ছেড়ে দিতে হবে সেই কাজটা। এর বাইরে অন্য কথা নিশ্চয়ই আমাদের যার যার বলার অধিকার আছে, কিন্তু সেইটাকে বলে নির্বাচনের আলোচনা এবং যা কোন দল কি চায় কিভাবে ভালো নির্বাচন করতে পারবো সেইটা যেন ব্যাহত না হয় সেদিকে আমাদের সবার নজর রাখা দরকার বলে আমি মনে করি। আমি একই প্রসঙ্গে জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। আপনি অনেক সিনিয়র একজন নেতা, বিএনপির অনেক দীর্ঘদিন ধরে আছেন। এই যে একটি গতকালকের ঘোষণাপত্র গেল সবার সামনে জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এবং সেই সাথে অনেকগুলো সবচেয়ে বড় দল এই মুহূর্তে বিএনপি, এতে কোনো সন্দেহ নাই। বিএনপি সহ যেসব দল আসলে খুবই উৎসব এবং আনন্দের মাধ্যমে তাদের যে বক্তব্য বা খুশির কথাটি জানিয়েছেন যে নির্বাচনের একটি দিন পাওয়া মাত্র হচ্ছে পরবর্তীতে রাজনীতিতে যে কাজটি রাজনৈতিক দল হিসেবে এখন আপনারা কি ভাবছেন? কারণ তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনকে সামনে রেখেই পরবর্তী প্রস্তুতি গ্রহণ করা। জি, আপনাকে ধন্যবাদ। আজকে দুইজন বিজ্ঞ আলোচক, তাদেরকে শুভেচ্ছা। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আমার দল বিএনপি বিশেষত জুলাইয়ের যে ঘোষণাটা সেটাকে অভিনন্দন জানিয়েছে। এমনকি রাষ্ট্র প্রধান উপদেষ্টার যে ভাষণ, যে ভাষণে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেটি নির্বাচন কমিশনকে তারা অর্থাৎ সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়ার জন্য যে আহ্বান জানিয়েছে, এইসব বিষয়গুলোকে আমার পার্টি পজিটিভ বলে মনে করে। এবং আমরা শুরু থেকেই গণঅভ্যুত্থানের সরকারের পালায়ন, এক বছর সময় চলে যাওয়া, এই সময়ে আমরা কিন্তু একটি পজিটিভ এবং গ্রহণযোগ্য স্বচ্ছ একটি নির্বাচনের কথা বলে আসছিলাম। এই কথাটা এক বছর আমরা বলছি এমনও না, এটা গত 16 বছরে যে 3টি নির্বাচনের নামে তৎকালীন সরকার যেটা তামাশা করেছে সেই নির্বাচনের সময় আমরা কিন্তু একটা ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন এই কথাগুলো বলেছে সরকার। এটা তো কানে তোলেই নাই, বরঞ্চ তারা তাদের মতো করে নির্বাচন করে তারা নিজেরা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে এবং এক ধরনের মানে কি বলবো জাতির সঙ্গে, সারা বিশ্ববাসীর সঙ্গে এবং গণতন্ত্রকামী মানুষের সঙ্গে উপহাস করেছে। তো এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আগেও বলেছি, এখনো বলছি, জাতি একটি গ্রহণযোগ্য নির্বাচনে যখন ঢুকে পড়বে তখন অনেক সংকটই আস্তে আস্তে কমে যাবে। আর যত অনিশ্চয়তার দিকে, অর্থাৎ নির্বাচন না হলে যত অনিশ্চয়তা দেখা দেবে সেখানে সংকট বাড়বে। এই কথাগুলো আমরা গত 1 বছর ধরে বলেছি সরকারকে। এখন সরকার যেহেতু উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন এবং সেই দিকে যাচ্ছেন, শুধু বিএনপি এটা বললে ভুল হবে, সকল রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ 14 দল বাদে গণতন্ত্রমুখী যেসব রাজনৈতিক দল ছিল, দু একটি জায়গায় তারা তাদের মতো করে বলছে, কিন্তু সবাই পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই দুটো প্রসঙ্গ তারা নিয়েছে, এটা আমি মনে করি। এটা কোনো সন্দেহ নেই। এবং বিএনপি সহ যে সমমনা দলগুলো রয়েছেন তার মধ্যে গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, এমনকি ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান
সিপিবি রহিন হোসেন প্রিন্স আলাদা বক্তব্য দিয়েছেন। আমরা সবগুলোকে বিবেচনা রেখেছি। শুধু বাংলাদেশ খেলাফত মজলিস বলেছেন যে 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ঘোষণার প্রক্রিয়া নিয়ে তারা একটা সন্দেহ প্রকাশ করেছেন যে এই প্রক্রিয়াতে ঘোষণাটা দেওয়া হলো, তাহলে আসলে সনদ বা কিভাবে যাবে, নির্বাচন কমিশন কিভাবে দায়িত্ব পালন করবে, এটা প্রশ্ন থাকতেই পারে কোনো রাজনৈতিক দলের। আমি তাদেরকে অভিনন্দন করি। রাজনীতিতে ভিন্ন মতের সহনশীলতা থাকতে পারবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমাদের মধ্যে আরেকজন খুবই গুরুত্বপূর্ণ অতিথি আমাদের মধ্যে যোগ দিয়েছেন আলোচনায়, ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আইসিএল গণতন্ত্র অনুষ্ঠানে। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই, এবং আপনাদের দিকে আসলে অনেক প্রশ্ন বা জিজ্ঞাসা ইতিমধ্যে আলোচনায় রয়েছে গতকালকের ঘটনা এবং আজকে। আমি আসলে গতকালকের ঘটনা বা এই প্রশ্নগুলোতে আমি পরে আসতে চাই। আমি আসলে খুব সাধারণভাবে জনগণের হয়ে, যেহেতু আমার কথা বলা দায়িত্ব, জনমনের প্রশ্ন আসতেই পারে যে একটা সময় এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে তো একটা যোগাযোগ অবশ্যই রয়েছে, এটা কেউ আমরা অস্বীকার করবো না, নিশ্চয়ই আপনারাও অস্বীকার করবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অনেক বড় ভূমিকা ছিল এই জুলাই এবং আগস্ট পরবর্তীতে জাতিকে একটি আশার আলো দেখানো। খুব সহজভাবে জাতি কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে, বা ছাত্র জনতার প্রতিনিধিত্ব যারা করছেন তাদের প্রতি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের অনেক আশা। তো সেই আশার একটা সময় যখন আপনারা তুঙ্গে ছিলেন, এখন কি মনে হচ্ছে না যে একটু এই আশার আলোটা কি একটু আরেকটু, মানে যে এনার্জি নিয়ে শুরু করেছিল সেই এনার্জিটা কি কোথাও কি ফিকে হচ্ছে, কি মনে হচ্ছে আপনাদের? জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নির্বাচনমুখী রাজনীতি, এই জন্য এই প্রশ্নটা করলাম। আচ্ছা, এখন সবকিছুকে বিভিন্নভাবে দেখা যেতে পারে। আপনার যদি কোনো একটা জায়গায় লম্বা দৌড় দিতে চান, আপনার কিছুক্ষণ থেমে প্রিপারেশন নিয়ে দৌড় দিতে হয়। আপনারা দেখবেন যখন বিমান একদম টেক অফ করতে যায়, তখন কিন্তু প্রচণ্ড রকম থেমে একবারে গতিতে যায়। তো তরুণরা যে গতিতে বাংলাদেশের একটা ডিকটেটরশিপ ফেসিবাদ সিস্টেমকে ভেঙে নতুন সিস্টেম এনেছে, আনার পরে তারা কখনোই বাংলাদেশের রাজনীতির যে কালচার, রাজনৈতিক যে সিস্টেম, যে নষ্ট সিস্টেম এবং নতুন করে যে গড়ে তোলার যে কষ্টটা, তারা কিন্তু ওইভাবে কখনো ছিল না। পড়াশোনা, কেউ বা জব করেছে, কেউ বা বিভিন্ন কাজে আমরা ব্যস্ত ছিলাম, কিন্তু রাষ্ট্র বিনির্মাণে যখন আমরা এসে দেখেছি আসলে এই রাষ্ট্রযন্ত্রটা বিশাল এক পাহাড় সমুদ্রের মতো। তো এটাকে তুলতে গেলে আপনার ক্রেন লাগবে, অনেক কিছু লাগবে, তৈরি হতে হবে। তো সে জায়গাটায় অনেক সময় হতে পারে যে আমরা ভাটা পড়ে গেলেন কিনা, আপনাদের গতিটা স্থিমিত হয়ে গেল কিনা। আমরা মনে করি না, স্থিমিত হয়নি, বরং আরও ডাবল গতিতে আমরা বুঝে শুনে আগাচ্ছি আর কি। আপনারা দেখবেন 30 দিন ধরে, আমি জানি না বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম এই পদযাত্রা হয়েছে কিনা, আমরা জানি না, স্বাধীনতার পর আমি শুনিনি কখনো, হয়তো হয়েছে, আমার জানা নেই। বাট 30 দিন একটানা লিডারশিপ সারা দেশে যতটাই আমরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি, একটা 3 মাসের দল, সেটা আমরা আমরা বিশাল একটা ফাউন্ডেশন করে আসলাম যে সারা দেশের মানুষ অভ্যুত্থানের শক্তিকে টাচ করতে পারলো, শুনতে পারলো, আমাদের কাছে মানুষ কি চায় সেটা থেকে আমরা করি যে আপনাদের প্রাপ্তি কি 30 দিনের অবশ্যই অনেক প্রাপ্তি রয়েছে। রাজনৈতিক ম্যাচুরিটির জন্য অবশ্যই জনগণই হচ্ছে বৈধতা। তো জনগণ আপনার কাছে কি চায় সেটা তো আপনি এই এসি রুমে টকশোতে করে বুঝতে পারবো না। তো আমাদের পার্সপেক্টিভ হচ্ছে এলিট দ্বারা ম্যানিপুলেটেড, আমাদেরকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে বলা হয় এইটাই মনে হয় পৃথিবীর জনগোষ্ঠী। না, এর বাইরেও যে সাধারণ মানুষ যারা ইন্টারনেট ইউজ করে না, টিভি দেখে না, তাদেরও তো ভিউ আছে, তারাও তো নতুন একটা বাংলাদেশ চায়। তারা কীরকম বাংলাদেশ চায় সেটা শুনতে গেলে তাদের কাছে যেতে হবে। তো আমাদের এই নেতৃবৃন্দ সারা দেশে ঘুরে উপজেলায় শ্রমিক সবার সাথে বসে আমরা শুনতে চেয়েছি যে তারা কীরকম বাংলাদেশ চায়। তো সেটা অনুযায়ী তরুণরা আমরা এদেরকে প্রস্তুত করতেছি সেই বাংলাদেশ বিল্ড আপের জন্য আমরা কি প্রস্তুত কিনা, কোন ম্যানিফেস্টো দিতে হবে, কি কথা বলতে হবে, কি কাজ করতে হবে, সেটার জন্য মূলত আমরা কাজ করছি। আমাদের আমার মনে হয় অনেক অ্যাচিভ করেছি আমরা। আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ একটি বৈঠক হয়েছে এবং আপনারা খুব স্বতঃস্ফূর্তভাবেই সেখানে অংশগ্রহণ করেছেন। যেহেতু জনগণের অনেক আশার একটা দল এবং নতুন দল, রাজনৈতিক দল হিসেবে এনসিপি খুবই নতুন একটি দল, তারা অনেকগুলো ম্যান্ডেটই বলবো আমি, তাদের কিছু কন্ডিশন দিয়েছে যে ঘোষণাপত্র আসবে, সেটা আলাদা কথা, অলরেডি গতকালকে ঘোষণাপত্র চলে আসছে। ঐক্যমত্য কমিশনের যে দায়িত্বটা ছিল জাতীয় একটি সনদের মাধ্যমে নতুন একটি রাজনৈতিক দিক নির্দেশনা দেয় এবং সকল 30টিরও বেশি দল সেখানে অংশগ্রহণ করেছে সবাইকে এক ছাতের নিচে চলে আসার জন্য। সেক্ষেত্রে মোটামুটি 19টি পদক্ষেপ তারা গ্রহণ করেছেন যেখানে মেজরিটি দল সম্মত হয়েছেন। আপনাদের সুস্পষ্ট একটি বক্তব্য ছিল যে জাতীয় সনদের সাংবিধানিক একটি প্রতিষ্ঠা লাভ করা বা আইনগত একটি বৈধতা প্রদান করা। আপনারা সংবিধান এবং জাতীয় সনদকে
এই যে আইনত বৈধতা চাচ্ছেন, এটির পিছনের কারণটি কি? আপনি দেখেন যে নর্মালি আমি ঘোষণাপত্রটাই কথায় বলেন, ঘোষণাপত্রটা দিলেন, ঘোষণাপত্রটা যদি আসলে কোনো জায়গায় কাজে না লাগে, সেই ঘোষণাপত্র দিয়ে আপনি কী করবেন? একটা ডকুমেন্টস ছাড়া ডেফিনেটলি একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট, সব দল মিলে ঘোষণা হয়েছে, বাংলাদেশে একটা বিশাল নতুন একটা জিনিস হওয়া দরকার ছিল, যেটা আমাদের মিস হয়েছে। যেমন এই ঘোষণাপত্র নিয়ে আমাদের অনেক ক্রিটিক আছে, রাইট? অনেক কিছু মিস হয়েছে যেটা ইনক্লুড করা যেত, রাষ্ট্র পারেনি। ঠিক সনদটা দেখেন, আমি প্রায় বলি যে যখন ইউরোপে 30 বছর যুদ্ধ হচ্ছিল, হওয়ার পরে তারা একটা এগ্রিমেন্টে আসলো যে আমরা যুদ্ধ করবো না। এরপর ইউরোপ চেঞ্জ হয়ে সারা পৃথিবীকে তারা নেতৃত্ব দেওয়া শুরু করলো। আপনারা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গিয়ে কত বছরের 50 বছরের যুদ্ধ বেঁধে তারা ওখানে একটা সনদ করলো, মদিনার সনদ, মদিনার চার্টার। দেন দ্য নিউ একটা মদিনা চাইলো, তারপরে ওয়ার্ল্ডের একটা সিভিলাইজেশনের হেড হলো। তো বাংলাদেশে তো আমরা 53 বছর ধরে বিভাজিত হয়েছি, ডান বাম এই সেই বিভিন্ন হিন্দু মুসলিম নানা রকম, পাকিস্তানপন্থী বাংলাদেশপন্থী, এরকম হইতে হইতে চলে গেছে। এখন আমরা 24-এ এসে এক জায়গায় হলাম, একটা সনদ করতে চাই, বাংলাদেশের সনদ, যে সনদটাকে আমরা বলি সেকেন্ড রিপাবলিক বলে, নতুন বাংলাদেশের সনদ বলতে চাই। সেই জিনিসটা যদি আপনারা কমিটমেন্টটা যদি পর্যাপ্ত পরিমাণ আইনি ভিত্তি না থাকে, এই জিনিসটা আসলে মূল্য কি আছে? এতগুলো রক্ত দেওয়ার মূল্যটা কি? আপনারা কি আগের বাংলাদেশে চান নাকি নতুন বাংলাদেশ চান? তো নতুন বাংলাদেশ সনদ সবসময় কমিটমেন্ট হয়, রাইট? আমি সবাই মিলে আমরা সাইন করতেছি। সেকেন্ড, আমি আরেকটা কি জন্য বলতেছি, যে জিনিসটা কেন আইনি ভিত্তিটা, আপনি এখন যদি বলেন 106 যেটার ভিত্তিতে বলেন যে এই গভর্নমেন্টটা, এই গভর্নমেন্টের আসলে লেজিটিমেসি কি? আচ্ছা, এই গভর্নমেন্ট যে ঐক্যমত্য কমিশন করেছে, এটার আইনি ভিত্তিটা কি আসলে যদি কোশ্চেন করে, আপনি যেখানে সাইন করতে সর্বদলীয়, এখানে তো বিএনপি ফেসে যেতে পারে, সবাই ফাঁসবো, যারা আমরা এখানে সাইন করব সবাই তো তাহলে একটা অবৈধ জিনিসকে সাইন করেছি, রাইট? তো সে জায়গা থেকে হলো আপনার এটাকে অবশ্যই সাইন করতে হবে, সবাই একটা আইনি ভিত্তি থাকলে তখন আপনি বেঁচে যাবেন। যেটা আমাদের ইভেন আপনার ঘোষণাপত্র যেটা হলো, সেটা আপনাকে আইনি একটা ভিত্তি দিয়েছে যে আমরা বৈধতা দেয়া হবে, রাইট? এইভাবে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমার প্রশ্নটা কি, আপনারা যেহেতু একদম মাঠে আছেন এবং সরাসরি এই বৈঠকগুলো করেছেন, সাধারণ মানুষের যে প্রশ্নটা, যদি আমি বলি যে নির্বাচনের দিকে তো আমরা আসলে একটা ধাপ আগালাম গতকালকের ঘোষণার পর, আমরা যদি আশাবাদী ধরে নিই যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন হলে আমরা একটি গণতান্ত্রিক সরকার পেতে যাচ্ছি, তাহলে এই সনদের উপর ভিত্তি করে কি আমাদের নির্বাচনটা কোনো না কোনোভাবে প্রভাবিত হচ্ছে? উচিত হচ্ছে না। আপনি নতুন বাংলাদেশের কমিটমেন্ট দিয়ে নতুন, আপনি এই যে বলতেছেন নতুন বাংলাদেশ করতেছি, আমরা সবাই মিলে শহীদদের রক্তের বলে আমরা সবাই মিলে এগ্রিমেন্ট হইলাম। আমি তো নিজে অ্যাটেন্ড করেছি। ইট ইজ রিয়েলি হিস্ট্রিক যে এতগুলো দল একসাথে বসে কেমন বাংলাদেশ চাই। একই প্রশ্ন আমি করতে চাচ্ছি যে সনদে যদি স্বাক্ষর হয়, আইনি বৈধতা হয়, তাহলে আমরা নির্বাচনের দিকে যাব, অথবা কোনো না কোনো কারণে যে 4টি কারণে একটু মতানৈক্য বা বিভেদ তৈরি হয়েছে, এখন একমতে আসা যায়নি, তাহলে সনদের সইয়ের উপর কি নির্বাচন নির্ভর করছে? আসলে কি সনদের সইয়ের উপরে কোনো নির্বাচন নির্ভর করছে না, পরিষ্কার কথা। কেউ যদি সেটাকে নির্ভর করতে চায় তাহলে হচ্ছে পুরো, আমি একটু বিস্তারিতই জানতে চাই। আমরা একটা বিরতি নিয়ে এসে আবার আপনার কাছে আসছি। দর্শক, আপনারা দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আলোচনা চালাব। দর্শক, RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাচ্ছি। আমরা বিরতির আগে জনাব রুহিন হোসেন প্রেস আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, নির্বাচন হলে সেক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের যে একটি অনেক দিন দীর্ঘ বৈঠকের একটি দাবি, যে জাতীয় সনদ যেটা রয়েছে, সেই সনদটার সাথে নির্বাচনকে প্রভাবিত করার সম্পর্কটা কি? এবং আপনারা অনেকগুলো নোট অফ যে ডিসেন্স যেটা রয়েছে, বা অনেকগুলো ব্যাপারে হচ্ছে আপনারা ঐক্যমত্য আসেননি বা হননি, এই ব্যাপারগুলোকে কিভাবে দেখছেন আপনি? না, আমি জিনিসটাকে খুব সহজভাবে দেখি। কারণ একটা মনে রেখেন, নির্বাচন আপনি একটু আলাদা করে ফেলে আমরা বিবেচনা করলে খুব আমার বিবেচনায় সহজ হয়ে যাবে। নির্বাচন তো একটা অনিবার্য বিষয়। আর এই যে বলেছেন সনদ যা স্বাক্ষর করলাম আমরা, বা কেউ যদি নাও করার মতো পরিবেশ নাও যদি থাকে, কিন্তু তারপরে এই যে আমরা সংস্কারের আলোচনা করছি, এটা করবে কে? জনগণ। তা জনগণ তো আর 18 কোটি জনগণ একটা স্টেডিয়ামে ডেকে হাত তোলাই করতে পারবো না। তাহলে তাদের নির্বাচিত প্রতিনিধিরাই সংসদে যে কাজটা করবে, ক্লিয়ার? তা সেই জায়গায় ধরেন এই যে যতটুকু আমরা ঐক্যমত্য হলাম বা আলোচনা যেটা হলো, এটা কিছুটা আগায় থাকলো, তারা ক্ষমতায় যায় এটা করবে। কেউ যদি এটা না করে তাহলে একটু জনগণের সামনে তারা অন্য মানুষ হিসাবে ট্রিট হবে, এইটা একটা। আর একটা ধরেন যে বিষয়গুলো হয়তো ঐক্যমত্য হয়নি বলছেন, কিন্তু ঐক্যমত্য কিন্তু অনেক বিষয় হওয়া হয়েছে, এটা সামনে আসে নাই, এটা একটা বড় দুর্বলতা। সেই সুযোগ থাকলে একদিন শুধু এটা নিয়ে টকশো করেন, এটা ভালো করেই বলতে চাই, কারণ আমরা মানুষকে খুবই ভুল জায়গায় এবং বিভ্রান্তি জায়গায় রাখছি। যাই হোক, সেটা হবে কি, যার যার নির্বাচনে ইস্তেহারে রাখবে, ক্লিয়ার? যেমন ধরুন একটা উদাহরণ দিই, নারী আসন।
আরে 72 সাল থেকে তো আমরা ডিমান্ড করে আসছি যে নারী আসন এখনো পর্যন্ত আপনার সংরক্ষিত রাখতে হবে এবং বাড়ানো 100 এবং সরাসরি নির্বাচন। একমত তো করতে পারলাম না, তা আপনি কি করে করবেন? তা কথার কথা আমাদের নির্বাচন ইস্তেহারে থাকবে। কেন হলো না একমতটা? হলো না, সবাই হয়নি, সবাই তা মনে করছে না এখন। আপনি খুব সহজ করে নেন, প্রথমে দোষারোপের সংস্কৃতি বাদ দেন। আমি ধরেন এখানে 4 জন আছি, হয়তো ধরেন আপনি চান, উনি চায় না, বা উনি একরকম চায়, আমি একরকম চাই, উনি একরকম চাই, এই জন্য হয়নি। এখন এটা দোষ কাকে দেবেন? আপনারটা তো জোর করে আমার কাছে চাপাই দিতে পারবেন না। তাহলে আপনি এটা জনগণের কাছে যাবেন, আপনি জিতলে এটা হবেন। অবশ্য জিতলেই কালকেই আপনার সব কথা জনগণ মেনে নেবে এটা ভাবার কারণ নেই, কারণ এটা জনগণের সচেতনতার স্তরের উপর নির্ভর করে। আমি বোঝার জন্য বললাম, কিন্তু এইটাকে আমরা নেগেটিভ নিতে চাই না। কারণ আমাকে যদি বলেন, আমি প্রথম দিন যেয়ে বলেছি ঐক্যমত্য কমিশনের নামে যারা দায়িত্ব পালন করছে তারা ভুল জায়গা থেকে শুরু করেছে। তারা বলছে 30টা দল ডাকলাম, যা বলবো ভালো খবর বলছি, একমত হবেন না কেন? আরে বাবারে, তাহলে 30টা দল হইলো কেন? 30টা দলের তো 30টা আদর্শ আছে, 30টা দৃষ্টিভঙ্গি আছে। সুতরাং ওই প্রথমে ওই চিন্তাটা এবং মানুষের কাছে ওইটা আনাটাই একটা ভুল জায়গা ছিল। যেটা ছিল যে আমাদের নানা মত আছে, আমরা যতটুকু ঐক্যমত্য করব, এই যে কাছাকাছি আসলাম সেটা একটা ভালো খবর। আগামী নির্বাচনের মধ্যে যাই, যেটা এবার পারছি না নিশ্চয়ই আগামীবার পারবো, আগামীবার এই জায়গায় যাব। আর এক একটা জিনিস মনে রাখবেন যে এক একটা দল তার একটা বাস্তব অবস্থা অনুযায়ী, আমি আদর্শের কথা একটা বললাম, ওইটা যেমন একটা আছে, একটা বাস্তব বিষয়টা আছে। ধরে নেন এইখানে আমরা আলোচনা করছি, টাইম আছে, বিষয় আছে, আপনি উপস্থাপক এক ধরনের বাস্তবতা বিবেচনা করছেন। একজন দর্শক সে কিন্তু আরে উনি এইটা বললো ওইটা বললো না কেন, উনি এইভাবে না বলে এটা করতে পারতো, বা উপস্থাপক আর একটু অন্যরকম বলতে পারতো, উনি যেভাবে বলতে পারবে এইখানকার বাস্তবতা তুমি পারবে না। তাহলে একটা সময় দিতে হবে। আমরা যেহেতু প্রত্যক্ষভাবে জড়িত এই রাজনৈতিক মতাদর্শগুলোই আমরা জনগণকে জানাতে চাই। এই প্রসঙ্গে জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আমি আবারও আসতে চাই। ভাইস চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনি গতকালকে বলেছেন, আজকেও যে সুন্দর একটা র্যালি হলো এবং ছাত্রদল এবং বিএনপি সবাই সেখানে যোগ দিয়েছেন, সেখানে খুব সুন্দর স্পষ্টভাবে উনি একটা কথা বলেছেন যে জনগণের সাথে ঐক্যবদ্ধ থাকতেই হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও ঐক্যবদ্ধ থাকতে হবে যদি নির্বাচন আশা করি আমরা। সেই সাথে উনি বলেছেন যে মুখ দেখাতে কি হয় না, এই ধরনের রাজনীতি আর হবে না, কারণ ভোটার নতুন এবং তাদের জন্য নতুন একটি দিক নির্দেশনাও সেখানে বক্তব্যে চলে এসেছে। আপনারা আসলে নির্বাচনকে সামনে রেখে কেমন ভাবছেন প্রস্তুতি নিয়ে? নির্বাচনের ভাবনাটা কিন্তু মানে বর্তমান সরকার ঘোষণা করেছেন, আর আমরা শুরু করেছি ভাবনা, এমনটা না কিন্তু। যেমন আমরা না, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে ভাবছে, এবং এই ভাবনার বয়স কিন্তু প্রায় 1.5 যুগের বেশি। সেই জন্যে সবারই দৃষ্টিভঙ্গি, যারা গণতান্ত্রিক রাজনীতি পছন্দ করে, যেটা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন যে আমাদের গণতন্ত্রের সংস্কৃতি একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এটা এইভাবে যে মানে ন্যূনতম যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, দেখা দেখি, হাই হ্যালো করা, এটাও রাজনীতিতে এক ধরনের নির্বাসিত হয়ে গেছিল। যেমন হলগুলোর দিকে যদি তাকা, আমরা ছাত্র রাজনীতি যে সময় করেছি, আমরা সেখানে আমরা মারামারি করছি, ঠেলাঠেলি করছি, পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, কিন্তু একসঙ্গে ছিলাম ওখানে, একসঙ্গে আমরা ডাইনিং হলে খাইছি, হাসাহাসি করছি, আবার তা আমরা আমাদের মতো করে রাজনীতি করছি। এখন গত 16 বছর ধরে দেখা গেল যে একটি দলই সেখানে ছিল, এবং সেখানে সেই দল তার যদি সমর্থনে বা কিছু কিছু ক্ষেত্রে বলা যায় যে অনেক ছেলে নিজের ভাবনা চিন্তা আদর্শ বাদ দিয়ে ওর ভিতরে ঢুকে গেছে, তাহলে থাকতে পারছে। আদারওয়াইজ অন্য কোনো গণতান্ত্রিক ছাত্র সংগঠন, ছাত্র দল সহ তাদের থাকার কোনো সুযোগ ছিল না। এই যে একটা স্বৈরতান্ত্রিক একদলীয় দৃষ্টিভঙ্গি গত 15-16 বছর ধরে প্র্যাকটিস হয়েছে, সেই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসার যে রাস্তাটা, সেখানে আসার জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বিএনপি এই কথাগুলো বলেছে। আগের দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা যাবে না, সেটা হচ্ছে এমন। এটা বিগত কয়েকটি বক্তব্যে খুবই সুস্পষ্ট যে এখন নতুন অনেক ভোটার এবং তাদের শিক্ষা নিয়ে সবচেয়ে বেশি পরিবর্তন দরকার, এটা উনি গতকালকেও বলেছেন, তার আগেও তার ভাষণে বলেছেন। এবং শিক্ষা নীতি নিয়ে উনি অনেকগুলো চমৎকার নতুন কয়েকটা আইডিয়ার কথা বলেছেন, যেটা তারেক রহমানের বক্তব্য আগে এইভাবে আসেনি, যেটা আমরা এখন একটি নতুন ধরনের একটি বক্তব্য পাচ্ছি, যেটা খুবই পজিটিভ। না না, এইগুলো কিছু কথা আগেও বলেছেন, কিন্তু এখন আর সুনির্দিষ্ট ভাবে এক একদিন এক একটি কথা তিনি বলছেন।
এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই কথাগুলোর মধ্য দিয়ে এটাই প্রমাণ হচ্ছে যে আমরা যে গণতান্ত্রিক সংস্কৃতি, নির্বাচন 3টা হয়েছে কিন্তু এটা তামাশা হয়েছে। এখন যে নির্বাচন সামনে আসে সবাই তাদের যে বক্তব্যগুলো, আমাকে একজনের সমালোচনা করতে পারে, এটাকে আপনাকে পাল্টা জবাবও দিতে পারেন, কিন্তু এইভাবে শত্রুতা যাতে না হয় সে তো একটা আলাদা উদ্দেশ্য রাজনীতি এটা করে না কেউ। আরেকটি প্রসঙ্গ আমি আনতেই চাই এই বক্তব্যের সাথে। বিএনপি একটা খুব বড় একটি যুক্তি বা একটা দাবি বলতে পারেন, আমরা বিভিন্ন আলোচনা এবং বিভিন্ন নেতা যারাই আমাদের মধ্যে এসেছেন কথা বলেছেন যে গত 24শে জুলাই থেকে এই জুলাই পর্যন্ত 1 বছর, কিন্তু তার আগে আমরা যে 15 বছর বা 14 বছরের দীর্ঘ একটি সময় অথবা 16 বছরের দীর্ঘ একটি সময় বলি, যা ফ্যাসিবাদী আওয়ামী লীগ তারা হচ্ছেন রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিলেন এবং তাদের এই নির্বাচনের কারণে একটা ধোঁয়াশা এবং শুধুমাত্র তাদের বিরুদ্ধে বিএনপি তখন সোচ্চার ছিল বিগত 16 বছর, আর এই 1 বছর সহ এটি একটি অনেক বড় একটা দাবির কথা বা বিএনপির অনেক নেতাই এটি বলে থাকেন। আর আপনি এই ব্যাপারে কি বলবেন? বিএনপি একমাত্র দল গণতান্ত্রিক আন্দোলন করেছে আর অন্যরা করেনি, এভাবে দেখা তো প্রশ্নে ওঠে না, ভাবা উচিত না। যার যার সামর্থ্য অনুযায়ী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারাও মাঠে ছিল এবং তারাও নির্যাতিত হয়েছে। 60 লক্ষ আসামি ধরে নিলাম বিএনপিটাই সিংহভাগ, কিন্তু অন্যরা মামলা নাই বা নির্যাতনের মুখে পড়ে নাই, জেলে যায় নাই, গুম হয় নাই, এটা ঠিক না। বিএনপি বড় দল হিসাবে বিএনপির সংখ্যাটা বেশি, মামলা সংখ্যাও বেশি, মামলা সংখ্যা বেশি সবকিছুতে। যেমন আমাদের একটা ছাত্র সংগঠন মামলার সংখ্যা সবচেয়ে বেশি, হ্যাঁ, জেনারেল সেক্রেটারি ইলিয়াস আলী এটা ছাত্র সংগঠনের সেক্রেটারি ছিল, একাধিকবার এমপি, বিএনপি সাংগঠনিক সংগঠন সেন্ট্রাল কমিটি, সে আজ পর্যন্ত ফেরত আসেনি। এই ধরনের অসংখ্য প্রায় কয়েক হাজার গুমই হয়েছে, প্রায় 5,500 বিএনপি নেতাকর্মী শহীদ হয়েছে। তার মানে এই নয় এর বাইরে আর শহীদ নাই। গত জুলাই থেকে এই জুলাই মানে 1 বছরের, সেখানে 1 মাসের আন্দোলন, বিপ্লব, গণঅভ্যুত্থান যেভাবে আপনি ব্যাখ্যা করেন না কেন, ওখানে যারা শহীদ হয়েছে এটা ধারাবাহিক শহীদের এটা সমাপ্তির রেখা টানছে এরা। এখানে শুধু কিশোর, যুবক, তরুণরা, শিশুরাও ছিল, এখানে সর্বশ্রেণী শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ কেটে তারা ছিল। সেই জন্য এই গণঅভ্যুত্থানটা সার্বজনীন, এটা জাতিগতভাবে ইতিহাসে মহান একটি ঘটনা, এইভাবে দেখতে হবে। হ্যাঁ, এর সঙ্গে বিএনপি সহ, যেহেতু আমি বিএনপি করি, আমার দল বড়, তার অর্থ এই নয় যে অন্য দলরা করে না, ওরাও তাদের সামর্থ্য অনুযায়ী এই ঘটনা ছিল। সেই জন্য এর থেকে আমাদের মৌলিক এবং মুখ্য জায়গায় যাওয়া গণতন্ত্রের উত্তরণ। গণতন্ত্র এইভাবে রেখে দিলে আবার বিপদ হতে পারে। সেটার পথ হচ্ছে একমাত্র নির্বাচন, এবং সেটা গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচন হলে ভুল হবে, নির্বাচন তো আগেও হয়েছে, গ্রহণযোগ্য সার্বজনীন এই নির্বাচনটা সবার অংশগ্রহণমূলক, এটি আমাদেরকে সবাই, শুধু সরকারের উপরে ছেড়ে দিলে হবে না, আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন এদের উপর ছেড়ে দিলে হবে না। নির্বাচন এবং এই যে চ্যালেঞ্জগুলো রয়েছে ইলেকশন কমিশনেরও, সেগুলো নিয়ে আমরা আরেকটু আলোচনা করতে চাই। একটা বিরতি নিয়ে সে পরবর্তীতে আলোচনা করবো। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র। আমরা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র অনুষ্ঠানে। আমরা অত্যন্ত 3 জন গুরুত্বপূর্ণ অতিথি আমাদের মধ্যে পেয়েছি। আমরা আলোচনায় সরাসরি চলে যাচ্ছি। এই পর্যায়ে আমরা ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছেই আসতে চাচ্ছি। খুবই আলোচিত একটি প্রসঙ্গ, গতকালকে 5 আগস্ট গিয়েছে এবং এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 জন যে নেত্রী পর্যায়ে রয়েছেন, আহ্বায়ক এবং সমন্বয়ক এবং সংগঠন, সেই 5 জন হচ্ছে ব্যক্তিগত সফরে কোনো নোটিশ ছাড়া হঠাৎ করে ব্যক্তিগত সফরে কক্সবাজার চলে গেল। জনগণ কি এটা বিশ্বাস করছে? আপনার কি মনে হচ্ছে? আমি যদি পিটার হাসের ঘটনাটাকে ধরে নিই যে ঠিক আছে এটি বানানো বা সত্য মিথ্যা আমরা জানি না, 5 আগস্টের মতো একটা দিনে, এটা যেহেতু স্বপ্নের একটি দিন, আমি মনে করি এনসিপির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এবং সমগ্র জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন ছিল গতকালকে, এবং আমরা সবাই যেখানে পারি সেখান থেকে একাত্মতা প্রকাশ করেছি। তাহলে দলের সাথে একাত্মতা প্রকাশ না করে এই 5 জন ব্যক্তিগত সফরে কক্সবাজার কেন গেল? মানে পজিটিভ বিষয় হচ্ছে আপনারা অবশ্যই তাদেরকে নোটিস করেছেন,
ইমিডিয়েট ফিজিক্যালি এসে যেন কারণটি দর্শায়, এটি খুবই আশার একটি বাণী। কারণ জাতি যেহেতু আপনাদের কাছে আসলেই অনেক আশা করে, সেক্ষেত্রে আপনি ব্যাখ্যাটা কিভাবে দিবেন এখানে? জি, অসংখ্য ধন্যবাদ। আমি লাস্ট ভাইয়ের একটা জিনিসের রেসপন্স হাম্বলি করতে চাই। আমরা আসলে এখানে যারা বলতেছি আমরা দলীয় পার্সপেক্টিভ থেকে কথা বলি। জি, আমি একটু বিয়ন্ড দলীয় পার্সপেক্টিভের বাইরে রাষ্ট্রের পার্সপেক্টিভ থেকে কথা বলা উচিত। যেটা সনদ নিয়ে আলোচনা হচ্ছিল, আমরা সনদটাকে রাষ্ট্রের জন্য দেখি, দলের সাথে মিলতেছে না। আমার দলের আন্ডারস্ট্যান্ডিং 100 জন নারী, আমার 50 জন নারী, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে রাষ্ট্রের জন্য কল্যাণকর যেটা, সেটা আমাদের সবাই মিলে করা উচিত। এই জন্য ঐক্যমত্য কমিশনে যেটা অনেকগুলো করেছেন, সেগুলো আমার দলের বিরুদ্ধে গেলেও যাওয়া উচিত যদি রাষ্ট্রের জন্য কল্যাণকর হয়। রাষ্ট্রের জন্য কল্যাণকর কিনা সেটা একটা হলো আপনার সাবজেক্টিভ বিষয়। এটার জন্য আপনি এক্সপার্টদের সাথে কথা বলেন যে রাষ্ট্রের যে এখন অবস্থা আছে স্ট্রাকচারে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই জিনিসটা লাগবে কিনা। যারা আমরা বলি যে এই ওষুধটা কাজ হবে কিনা, অ্যান্টিবায়োটিক দেবে কিনা, ঠিক সেম স্টাইলে আমি বলার চেষ্টা করতেছি। এখন 2 নম্বর প্রসঙ্গ যে সার্জিস আলম সহকারে আমাদের 4 জন নেতা এবং তাসনিম জারার হাজবেন্ড খালেদ সাইফুল্লাহ, সে তো ওনারা আমি যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি ইয়েস ব্যক্তিগত এবং তার পারিবারিক কারণে গিয়েছে। এবং অনেকে আপনারা দেখেছেন যে সবার এক একটা করে লাগেজ নামতে ছিল, কেমন তার মানে তাদের সাথে সবার সাথেই ফ্যামিলি ছিল। সার্জিস আলম বিবাহিত পর তার কিন্তু আপনি তার ওয়াইফকে কখনো দেখেননি, হাসনাতরে দেখেননি। তো আমরা আমাদের দলগতভাবে ডেফিনেটলি যেহেতু একটা হিস্ট্রিক ডে বাংলাদেশের এটা একটা, এবং আমরা সবাই আমরা নিজেরাই ছিলাম, আমি নিজেও জানতাম না যে আসলে এরকম ওনারা চলে গিয়েছে। তো সেই জায়গা থেকে আপনি যদি সাধারণভাবে আমি বলি দলের বাইরে গিয়ে যে কাজটা আসলে অনুচিত হয়েছে, মানুষ প্রত্যাশা করে যে আন্দোলনে যারা লিডারশিপের সামনে ছিল তাদেরকে এই দিনটা সেলিব্রেট করা এবং এই জিনিসটাকে মানুষের সামনে তুলে ধরা যে আমরা এইটার সাথে সংগতি এবং ঘোষণাপত্র কি এবং তাদের মন্তব্য থাকা উচিত ছিল, রাইট? যে ঘোষণাপত্র ঠিক হলো কিনা, কি রকম আনন্দিত কিনা, আবার আনন্দ উদযাপন অনেকে আমরা তো সংসদ ভবনের সামনে অনেক মানে কনসার্ট সারা অনেক লোক হাজার হাজার লোক ছিলাম আমরা প্রায় রাত্রে 9টা-10টা পর্যন্ত। তো সেই জায়গাটা থেকে আমাদের অবস্থান, আমরা পার্টির জায়গা থেকে শৃঙ্খলা কমিটি আমাদের আছে। ওনারা কি কোনো বক্তব্য দিয়েছেন আপনাদের? না, ওনারা যেহেতু এখনো আসেনি, ওনারা আমার জানা মতে আমি আসার আগ পর্যন্ত আমি পার্টি অফিসে ছিলাম, কথা বলেছি। তো ওনারা যেহেতু এখনো আসেনি, ওনারা আসুক সজ্ঞানে। আমি আমাদের যে শৃঙ্খলা বিভাগের যে হেড অ্যাডভোকেট আলামিন, তার সাথে কথা বলেছি। হ্যাঁ, ফর্মালি যেহেতু আমরা দেখেছি যে জিনিসটা দৃষ্টিকটু হয়েছে এবং পার্টির সাথে কোনোভাবেই নেগোশিয়েট করে কথা বলে যাওয়া হয়নি, যে নাহিদ ইসলাম সাথে সাথে এটাকে শোকজ করেছেন যে আপনি এটাকে ব্যাখ্যা করেন কেন আপনি এত বড় গুরুত্বপূর্ণ দিনে গিয়েছেন। ডেফিনেটলি আমরা পজিটিভলি নিতে চাই এবং আমরা যেহেতু ইয়াংদের ভুল হবে, বাট তারা আশা করি এটার ব্যাখ্যা দিবেন আর কি। জি জি জি, অবশ্যই আমরাও এর ব্যাখ্যা জানার জন্য অপেক্ষায় থাকবো। এই মুহূর্তে আমি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আবার ফেরত আসতে চাই। নির্বাচন প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, ইসিকে চিঠি পাঠানো হয়েছে গতকালকে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে 28 দফার একটি বড় একটা ঘোষণাপত্র জাতির উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে উনি পাঠ করেছেন, সেটার 25 এবং 27 নম্বর পয়েন্টে কিন্তু নির্বাচন, এবং ওনার যে সুস্পষ্ট বক্তব্যটি ছিল যে এইবার উনি 2026 সালে এমন একটি নির্বাচন আয়োজন করে দিতে চান যেটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটি দায়িত্ব। এই মর্মে ইসিকে উনি চিঠিও পাঠিয়েছেন এবং ইসি অবশ্য বলেছেন, জনাব উনি কিন্তু আগেই বলেছেন যে আমরা আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছি। কোনো দল ধারণা করছেন এটা ফেব্রুয়ারি না হয়ে ডিসেম্বরও হতে পারত যদি ইসিতে ঘোষণা হয় এবং প্রস্তুতি থাকে। আপনি কতখানি চ্যালেঞ্জিং মনে করছেন এই নির্বাচনটাকে? আমি প্রথমে এটা শেষ করে ফেলি। ধরেন এটা আমরাই বারবার বলেছিলাম, গতকালও আমি বলেছি যে এই বছরের মধ্যেই সম্ভব ছিল, কিন্তু আমি ওই তর্কে থাকতে চাই না, দরকার নেই। আজকে যেহেতু চিঠি গেছেন, কিন্তু যে জায়গাটা যদি বলি, উনি যেটা বলেছেন ভাষণেও বলেছেন, এইখানে বলেছেন, আমাদের সাথে দেখা ওনার একটা শব্দ আছে পরিষ্কার দেখতে চেয়ে, পরিষ্কার নির্বাচন, মানে আমরা যেটা ভালো নির্বাচন বলি উনি বোধহয় ভাষাটাকে পরিষ্কার শব্দ বলেন। আবার উনি বলতে যে এটাও বলেছেন কালকে ভাষণে যে কি ছেলে টেলে সবাইকে নিয়ে যাবে, তা ভোট কেন্দ্রে সবাইকে নিয়ে যাওয়ার দরকার নেই, আনন্দ ঈদের উৎসব, হ্যাঁ উৎসব বলা পর্যন্ত ভালো, এটা কিন্তু বড় রেসপন্সিবিলিটির ব্যাপার। আবার উনি বিদেশে যেয়ে বলছেন টাকা দিয়ে ভোট কেনা যায়, ওইগুলোর দরকার নাই। সুতরাং ভালো নির্বাচন করা দরকার, কিন্তু সেইটা দেখার ব্যাপার কি, এইটার করার জন্য যে কথা একেবারে পরিষ্কার, মানে আমিও পরিষ্কার করে বলি, নির্বাচন কমিশনকে এখন দ্রুততার সাথে, ধরেন টেকনিক্যাল প্রস্তুতির বাইরে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে। যেমন আমাদের যে বক্তব্য দীর্ঘদিন ধরে, কারণ এটা তো দুবাই বলছেন, এটা কিন্তু 2-4 দিনের বক্তব্য না, নির্বাচনকে টাকার খেলা করা যাবে না, নির্বাচনকে পেশি শক্তির খেলায় পরিণত করা যাবে না, নির্বাচনের সময় ভয়ের রাজত্ব ভেঙে ফেলতে হবে, নির্বাচনে কোনো সাম্প্রদায়িক প্রচার প্রচারণাকে অ্যালাউ করা যাবে না, নির্বাচনকে কোনো প্রশাসনিক কারসাজি যাতে জেকে না বসে এটা করা যাবে না, মানে ম্যানিপুলেট করা যাবে না। তাহলে এর জন্য কতগুলো আইন কানুনের ব্যাপার আছে। আর একটা বড় কাজ আছে, ধরেন এইবার আমরা একটা গণ অভ্যুত্থান উত্তর পরিস্থিতি করছি, আমরা তো বলি কি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। নির্বাচন কমিশন বসুক আমাদের, এই যে একটু আগে যে কথাগুলো তার জন্য কি কি করতে হবে, নিয়ম কি কি করা যায়, কোন আইন
করতে গেলে সেটা করতে হবে। আর রাজনৈতিক দল আমাদের দায়িত্ব কর্তব্য বলুক, আমরাও দরকার হলে আমরা একটা নতুন আচরণবিধি আমরা করব ফর ইলেকশন, করতেই পারে। আমি এক্ষেত্রে প্রস্তাব নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, যাতে করে আমরা কিছু করব না কিভাবে তারা চায়, সহায়তা চায়, কারণ তাই না হলে তো হবে না। এবং মনে রাখতে হবে এই নির্বাচনেই দুনিয়ার সব নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সব হয়ে যাবে এমন তো না। আমি বারবার আমরা যেটা বলছি এটা হচ্ছে অন্ততপক্ষে দীর্ঘ এই সময় নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছিল, এইটাকে যদি পুনরুদ্ধার করে আনা যায় এবং গণতন্ত্রের পথে হাঁটা শুরু করে আমাদের কিছুটা এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এইটাকে যদি আগামীতে আমরা একটা রূপ দিতে পারি, তাহলে গণতন্ত্রের পথে হাঁটাটার কিছুটা অগ্রগতি হবে। সেইটাই এই সময়ের জন্য একটা বড় সংস্কার, বড় অগ্রগতি, এই কাজটা দরকার বলে আমরা মনে করছি। সে ব্যাপারে আমি আশা করব নির্বাচন কমিশন উদ্যোগ ভূমিকা নেবে, সরকার সহায়তা করবে। আর আমি তো বললাম ইতিমধ্যে জানেন আদালতই বলছে যে কোন ধরনের নির্বাচন হবে। আর ঐক্যমত্য কমিশন ঐক্যমত্যে কিন্তু একমত হয়েছি যে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হইতে হবে, তাদের আন্ডারে হইতে হবে, তাদের 90 দিন ডিউরেশন হবে, এই ডিউরেশনে তারা করবে। কারণ ইতিমধ্যে এই সরকার কি অবস্থায় আছে না আছে এখন তো রিভিজিট তারা করলেই সে উত্তর তারা পেয়ে যাবে। সুতরাং এই কাজগুলো কত দ্রুততার সাথে আমরা করতে পারবো তার উপর অনেক কিছু নির্ভর করছে। একই প্রশ্নে আসতে যে সেই সাথে যোগ করতে চাই, এই যে রুহিন হোসেন প্রিন্স উনি বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারেও তারা কথা বলেছেন, ঐক্যমত এটা নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারই তো নিয়োগ করা হয়েছে নতুন একটি গণতান্ত্রিক সরকার এনে দায়িত্ব হস্তান্তর করার জন্য। আপনি এক্ষেত্রে কি মনে করেন? ওই বিষয়ে যেটা মানে তত্ত্বাবধায়ক সরকার এটা আমাদের ছিল, হাসিনাটা বাদ দিছে, তো এই সরকারের কাছে জাতি প্রত্যাশা করে যে তিনি যে ওয়াদাবদ্ধ হয়েছেন একটা ঐতিহাসিক স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করবেন, সে ব্যাপারে আমাদের সবারই সব দলের সমর্থন আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যদি অভ্যুত্থান পরবর্তীতে 69 গণঅভ্যুত্থানের পরে কিন্তু পরের নির্বাচনটা অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, 90-এর পরবর্তী যে নির্বাচনটা আমাদের দেশে অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তো 24-এর এই গণঅভ্যুত্থান পরবর্তীতে ভালো নির্বাচন হবে এবং এই নির্বাচনের জন্য অকাতরে ছেলে মেয়েদের, আমাদের ছেলে মেয়ে সব ছোট ছোট ছেলে মেয়ে, কিশোর, যুবক, তরুণ, শিশু সবাই নির্বিচারে বুক পেতে দিছে। সেই স্মৃতির প্রতিও যদি আমাদের সম্মান থাকে, সে প্রশাসনিক, আইন শৃঙ্খলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, যে যেখানে যেভাবে আছে, এটা জাতীয় দায়িত্ব হিসাবে গ্রহণ করে, যেটা প্রিন্স সাহেব উল্লেখ করলেন যে এই ক্যাটাগরি এই ঘটনাগুলো করতে পারলে একটা ভালো নির্বাচন হবে, আমরাও তার সঙ্গে একমত। আমরা একদমই আলোচনার শেষ ভাগে রয়েছি। ডক্টর আতিক মজিদ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এটা দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি, কারণ আমাদের সময় স্বল্পতা রয়েছে। খুব ছোট করে আপনার কাছে জবাব চাচ্ছি। সাধারণ মানুষের অনেকেই মনে করেন বা অনেক রাজনৈতিক বিশ্লেষণও মনে করে এনসিপির সাথে জামাতের একটা খুব সুন্দর সুসম্পর্ক রয়েছে, সেক্ষেত্রে তারা নির্বাচনকে কেন্দ্র করে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনও তাদের অনেকগুলো বিষয়ে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আপনি কি এই কথার সাথে একমত? আমি এই জিনিসটা আসলে কখন বুঝলাম না। আমাদের ম্যানিফেস্টো, আমাদের পার্টির গণতন্ত্র পুরো ডিফারেন্ট। আমরা একটা মধ্যমপন্থী রাজনীতি, জামাত ইসলাম একটা ধর্মীয় রাজনীতি আন্দোলন করেন, সে জায়গাটা এরকম না। যদি এরকম হয় আপনার সাথে আমার অনেক কিছু মিলে গেছে, তার মানে আমি আপনার পার্টি করি, বিষয়টা এরকম। বিষয়টা হচ্ছে পার্সপেক্টিভ, আপনি রাষ্ট্রকে কিভাবে দেখতে চান, আপনি পাওয়ার ব্যালেন্সের নেগোসিয়েশনটা কিভাবে দেখতে চান। আপনি ভাই বলল তত্ত্বাবধায়ক সরকার আনবেন, আপনি তত্ত্বাবধায়ক সরকারটা কোন পদ্ধতিতে আনবেন সেটা আলোচনা করেছেন, নাকি লাস্ট বিচারপতি যে হবে উনি আসবেন এবং সেই লাস্ট বিচারপতিকে নিয়োগ দিবেন কি আপনার দলীয় সরকার? তাহলে আপনি তো এগেইন তো আপনার দলীয় লোকে যদি এখানে লাস্ট বিচারপতি হয়, সে যদি উনি আবার সে যদি তত্ত্বাবধায়কের প্রধান হয়, তাহলে দলীয় তো তত্ত্বাবধায়ক সরকার হলো। সেই পদ্ধতিতে কোশ্চেন করি, তাহলে এটা তো অনেকের সাথে আমার একমত হতে পারে। তো বিষয়গুলো হচ্ছে এইরকম, যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন কমনভাবে বিয়ন্ড দল। আপনার বিষয়টা হচ্ছে কি দলের দেখেন কি না আপনি রাষ্ট্র দেখেন, দল দেখেন। এই যে 23তম যে অধিবেশনটি হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের, আপনাদের বক্তব্য, তার মানে এনসিপির বক্তব্য এবং জামাতের বক্তব্য একটা জায়গায় খুব কমন, যদি আমি ভুল না করে থাকি, যেহেতু বৈঠকে ভুল করছি না এই জন্য কারণ আমি সংবাদ ব্রিফিং এবং আপনাদের বক্তব্যের উপর ভিত্তি করে বলছি। জামাতের আমির জনাব সৈয়দ তাহের উনিও বলেছেন যে যদি এই বিষয়গুলো, যে 4টা বিষয়ে তারা ঐক্যমত হয়নি এবং খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, যে সনদের যদি আইনগত প্রতিষ্ঠা না হয় সেক্ষেত্রে স্বাক্ষর
যাবেন কি যাবেন না তারা পরবর্তীতে ভেবে বলবেন। ঠিক একই কথাটা আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিকে আমরা যাব কিনা সেটি আমরা বলবো। আমার সময় খুবই কম, খুব ছোট করে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এটা তো ডেফিনেটলি আমি আপনাকে বললাম, এটা জামাত ইসলাম না, এটা একটা এনসিপিও না, এটা হচ্ছে জনগণ মানুষের আকাঙ্ক্ষা যে আপনি এতগুলো রক্ত দিলেন, 30,000 লোক আহত হলো, আপনি আসলে কি জন্য করলেন আমাকে এটাই বলেন। তাহলে অভ্যুত্থানের কি দরকার ছিল বা বিপ্লবের কি দরকার ছিল? যদি থাকে তাহলে তাদের চাওয়াটা কি সেম বাংলাদেশ? কোয়েশ্চেনটা আমি রাখতে চাই, নাকি নতুন বাংলাদেশ যেটা আমরা সবাই মিলে দস্তখত করে বলতে চাই যে আমরা যে ফেসিজম আমাদেরকে ধ্বংস করেছে এরপরে যেন আর কোনো ফেসিজম আমরাও না হয়ে উঠতে পারি, এই জন্য আমি এখানে সাইন করলাম এবং এটা আইনগতভাবে সাইন করলাম যেন আমি যেন এটাকে ভায়োলেট না করতে পারি। আইনগত না হলে আমি ভায়োলেট করবো না, ছিঁড়ে ফেলাই দেবো। তো এই জন্য এটা আমাদের সবার, যদি এটা ক্ষতিগ্রস্ত না হয়, সবারই আসলে আকাঙ্ক্ষা। এবং আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় তো কমন যে নির্বাচনের তারিখ নির্ধারণ হয়ে গেছে, ইসি বরাবর চিঠি চলে গেছে এবং আমরা নির্বাচনের প্রস্তুতি এবং চ্যালেঞ্জগুলো আমরাও আশা করবো বা জনগণের প্রত্যাশা হচ্ছে সকল রাজনৈতিক দল নিশ্চয়ই নির্বাচনকে সামনে রেখেই তাদের পরবর্তী কর্মসূচিগুলো পালন করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকে আমাদের RICL স্টেজ গণতন্ত্র অনুষ্ঠানে। নিশ্চয়ই নির্বাচন এবং তার পরবর্তী বিষয়গুলো নিয়ে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে আরও কথা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ অতিথির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।